বিসিবিতে বিরাট রদবদল। নিকট অতীতে এতটা পরিবর্তন দেখা যায়নি। সবকিছু নিয়ে কথা বলতে স্টুডিওতে আজকে আছেন বিডি নিউজ 24 এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। রনি, ছোটখাটো একটা ভূমিকম্পই হয়ে গেল বিসিবির উপর দিয়ে বলা যায়। দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে, প্রত্যাশিত ছিল কিনা এবং যেভাবে পরিবর্তনটা এলো সেটা পেশাদার হয়েছে কিনা? ধারণা করছিলাম, প্রত্যাশিত বলতে আমাদের অনুমান ছিল যে এরকম হবে। স্পেশালি যখন থেকে ওই এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যখন কমিটিটা গঠন করলো, যে গত ইলেকশনের সেই কমিটিটার টাইটেল ছিল এরকম যে গত বিসিবি নির্বাচনের অনিয়ম এবং কারসাজির অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি। সো এরকম কমিটি যখন গঠন করা হয় তখন আপনি ধারণা করে নিতে পারেন যে আসলে কি হতে যাচ্ছে। সো আমাদের ধারণা ছিল যে এরকম কিছুই হবে। স্পেশালি গত ইলেকশনটা অনেক কিছুই ছিল যেগুলো দিয়ে আঙুল তোলা যায় বা প্রশ্নবিদ্ধ সরকারের হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের অনেক নমুনা আমরাই দেখেছিলাম। খোলা চোখে কিছু দৃশ্যমান ছিল, আমরা লেখালেখি করেছিলাম তখন। ভেতরের আরো কিছু অবজারভেশন তারা পরে দিয়েছেন। সো আমরা ধারণা করছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা ওই তদন্ত কমিটি যখন প্রতিবেদনটা দেবে তার পরপরই হবে। সো মোটামুটি আপনি যেটা বললেন যে প্রত্যাশিত ছিল কিনা, মোটামুটি প্রত্যাশিত বা অনুমিত ছিল। তারপরের ব্যাপার যেটা, যে এইভাবে হওয়া উচিত কিনা বা আইডিয়াল কিনা, মোটেও আইডিয়াল না। আপনার একটা দেশের ক্রিকেটের শীর্ষ জায়গায়, শুধু ক্রিকেট না, যে কোনো স্পোর্টসের ফেডারেশনের শীর্ষ জায়গায় এভাবে রদবদলটা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশ তো আইডিয়াল দেশ না, সমস্যা হলো সেখানেই। এবং ওই যে ইলেকশনটাও আসলে আইডিয়াল ছিল না। সেক্ষেত্রে আরেকটু পিছনে ফিরে যেতে হয়। আপনার 2024 সালের অগাস্টের পর যখন নাজমুল হাসান পাপন তিনি দেশের বাইরে চলে গেলেন, বোর্ডে তো তখন রদবদল একটা মানে ছিল যে হতেই হবে। এরপর যেটা হয়েছিল, তখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মনোনীত দুইজন পরিচালক ছিলেন, জালাল ইউনুস এবং আহমেদ সাজেদুল আলম। তখন ওই অন্তর্বর্তী সরকার যখন এলেন, তখন তার ক্রীড়া উপদেষ্টা আসার পরে ওই এনএসসি থেকে ওই দুই পরিচালককে পদত্যাগ করতে বলা হলো। সো মানে এটাও একটা হস্তক্ষেপ, পদত্যাগ করতে বলা হলো। তাদের মধ্যে একজন জালাল ইউনুস, তিনি খুব দ্রুত পদত্যাগ করে ফেলেন। আরেকজন আহমেদ সাজেদুল আলম, অনেক পোর খাওয়া সংগঠক, অনেক পুরনো, তিনি পদত্যাগ করলেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। সেই সরিয়ে দেওয়াটা কিন্তু অবৈধ। কারণ হলো যে আপনার বিসিবির গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে আপনি কেউ পদত্যাগ না করলে তাকে আপনি সরিয়ে দিতে পারেন। আপনি নাজমুল ইসলামের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু হয়েছে, যে আলোচিত বিসিবি ডিরেক্টর, তিনি পদত্যাগ করেননি। যখন ক্রিকেটারদের নিয়ে তিনি বাজে মন্তব্য করলেন, তখন বলা হয়েছিল যে কেউ পদত্যাগ করেনি, তাকে তো সরিয়ে দেওয়া কঠিন, হুইচ ইজ ট্রু, তাকে আসলেই কঠিন সরিয়ে দেওয়া। কিন্তু আহমেদ সাজেদুল আলমকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গঠনতন্ত্রের ধারায় আছে যে কেউ যদি পাগল হয়ে যায়, মানসিক ভারসাম্যহীনতায় ভুগে, কিংবা কেউ মারা যায়, কেউ পদত্যাগ করে, কিংবা শৃঙ্খলাজনিত কারণে হয়, সেটা সুনির্দিষ্ট ডেফিনেটলি অবশ্যই প্রসেস আছে, সেই ক্ষেত্রেই কেবল আপনার পরিচালক পদ সরিয়ে নেওয়া যায়। কিন্তু তাকে অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দেওয়ার সেটার কোনো কারণ এনএসসি তখন দেখায়নি। সো সরকারি হস্তক্ষেপের একটা ধারা সূচনা হয়েছিলাম, সেটা বলছি। তারপরে পর্যায়ক্রমে সেটা চলতেই থেকেছে। মানে এরপরে ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি হলেন, 2 দিনের মধ্যে তাকে অপমানজনকভাবে বিদায় করে দেওয়া হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুল এসেছেন, সে বুলবুল আসার পর যে নির্বাচনটা হলো সেটা প্রশ্নবিদ্ধ ছিল, সেটাকে আবার এখন সরিয়ে দেওয়া হলো সেই কমিটিকে, সেটাও প্রশ্নবিদ্ধ। তো প্রশ্নবিদ্ধ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই দেশের ক্রিকেট চলছে। এত কিছুর পর বলা যায় যে এটা সামাল দিতে আসলেন এমন একজন যিনি দেশের ক্রিকেটে কিংবদন্তি, সেটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তামিম ইকবালের স্ট্যাচারটা কত বড় বাংলাদেশ ক্রিকেটে, এটা আসলে আমরা জানি যারা দীর্ঘদিন ধরে কাজ করছি। তার হাতে সময় কি খুব বেশি আছে এগুলো সামাল দেওয়ার, এই ফাঁক ফোকরগুলোতে একটু প্রলেপ দেওয়ার? তার জন্য হিউজ চ্যালেঞ্জ হবে, হিউজ চ্যালেঞ্জ। স্পেশালি দেশের ক্রিকেট যে অবস্থায় আছে এবং তিনি যেভাবে যে প্রক্রিয়ায় এসেছেন এবং যে অবস্থায় আছেন তিনি, সো একটা বলা যায় জ্বলন্ত আগ্নেয়গিরির উপর তিনি আছেন আসলে, সত্যি কথা বলতে। সো এটা সামাল দেওয়া খুব টাফ। প্রাথমিকভাবে অবশ্য তার বোর্ডের মূল দায়িত্বগুলোর একটা হলো যে নির্ধারিত সময়ের মধ্যে ইলেকশনটা করা, বিসিবি ইলেকশনটা করা। সেটা যদি তিনি ভালোভাবে করতে পারেন তাহলে আমার মনে হয় তিনি উঠতে যাবেন। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বড় দায়টা সেখানেই ছিল। তিনি যখন এলেন তখন বোর্ডের ওই 3-4 মাস ছিল ইলেকশনের। তিনি এসেও এটাই বলেছিলেন যে 3-4 মাস থাকবেন, কুইক একটা টি-20 ইনিংস খেলবেন, এবং তার দায়িত্ব ছিল আসলে খুব ভালোভাবে নির্বাচনটা করা। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন, এটা আমরা বলতে পারি। তো তামিম ইকবালও যদি ইলেকশন ভালোভাবে করতে ব্যর্থ হন, তাহলে তো তাকেও একই পরিণতি কিন্তু বরণ করতে হবে। সেটা দেশের ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হবে না। এবং আপনি যেটা বলছিলেন যে তামিমের যে স্ট্যাচার, ডেফিনেটলি বুলবুল ভাই আমাদের একজন কিংবদন্তি ছিলেন, ফারুক ভাই ছিলেন তার আগে, তিনিও ফর্মার ক্যাপ্টেন, কিংবদন্তি। কিন্তু তামিম ইকবালরা সেই জেনারেশন যারা আসলে দেশের ক্রিকেটকে একটা ধাপ থেকে পরের ধাপে নিয়ে গেছে। ওয়ার্ল্ড পর্যায়ে যদি বলেন, বিশ্ব পর্যায়ে তারা আসলে বাংলাদেশের ক্রিকেটের মুখ। সো তাদের ব্যর্থতাটা যদি তারা ব্যর্থ হন, সেটা অনেক বড় ব্যাপার হবে এবং দেশের ক্রিকেটের জন্য সেই ধাক্কাটা সামাল দেওয়া খুব কঠিন হবে। সো
তামিম ইকবাল যেটা বলছিলাম, জ্বলন্ত আগ্নেয়গিরির উপর আছেন এবং সেটা সেটা মানে সে নিভিয়ে দেওয়ার বা সেটাকে আবার সুপ্ত অবস্থায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা তাকে নিতে হবে। আপনি বলছিলেন যে তামিমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তামিম নিজেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে দিয়েছেন এর মধ্যে। সেই ক্ষেত্রে সুস্থ নির্বাচন কতটা আশা করা যেতে পারে? এটা নিয়ে প্রশ্ন থাকবে ডেফিনেটলি। স্পেশালি আবারও বুলবুল ভাইয়ের উদাহরণ বারবার চলে আসছে, কারণ বুলবুল ভাইয়ের কাছেও আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং তিনিও ফরমার ক্যাপ্টেন। তিনি তার সময়ে তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং সে সময় যেভাবে নির্বাচনটা হয়েছিল, স্পেসিফিকলি যদি বলি, যে কাউন্সিলর যেটা লিস্ট, মানে যেটা থেকে মূল ঝামেলাটা শুরু হলো, কাউন্সিলর যে লিস্টটা বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভাগ থেকে পাঠানো হয়েছিল, বুলবুল ভাই এবং তৎকালীন ক্রীড়া উপদেষ্টা তারা সেই লিস্টটাকে চেঞ্জ করতে বলছেন। বুলবুল ভাই নিজস্ব লেখা চিঠি ছিল, সাইন করা, চেঞ্জ করতে বলেছেন, যেটা নজিরবিহীন এবং যেটা আসলে গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। সো সেটা তিনি চেঞ্জ করতে বলেছিলেন এবং সেখান থেকেই আসলে প্রতিপক্ষ যারা সরে দাঁড়িয়েছিলেন তাদের মানে সন্দেহের মূল সূত্রপাত শুরু। সো এইভাবে নানানভাবে প্রভাব বিস্তারের সুযোগ থাকে। সো তামিম ইকবালের ক্ষেত্রেও সেটা আসলে সেই সুযোগটা থাকবে তার, যেহেতু তিনি যদি বোর্ড প্রেসিডেন্ট থাকেন তখন প্রভাব বিস্তারের হাতছানি বলবো, তার দিক থেকে হাতছানি, আমাদের দিক থেকে শঙ্কা। সো সেটা থাকবে। সো সেগুলো যদি থাকে এবং সেগুলোতে তিনি যদি সুনিপুণভাবে করতে না পারেন, ডেফিনেটলি বুলবুল ভাইকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে নিয়ে সেই প্রশ্নটা উঠবে। আইডিয়ালি আমি বলবো যে ইলেকশনের আগে একটা নির্দিষ্ট সময়ে ইলেকশন কমিশন গঠন করে সেই ইলেকশন কমিশনে অবশ্যই যোগ্য লোকরা থাকবেন বিভিন্ন আঙিনার, সেটা আপনার জাজ, সেটা আপনার অন্যান্য আঙিনার পুলিশ, কিংবা এই এই ক্রিকেট সংশ্লিষ্ট কোনো লোকজন যারা সত্যিকার অর্থেই সর্বজন শ্রদ্ধেয় সেরকম লোকদের নিয়ে একটা নির্বাচন কমিশন গড়ে দিয়ে তারা যদি আসলে একটা নির্দিষ্ট সময় আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে প্রশ্ন ওঠার অবকাশটা আসলে থাকে না। আর তারা যদি দায়িত্ব থেকে সরে না দাঁড়ান, গণতন্ত্রে আসলে কোনো বাধা নেই, তারা এই অ্যাডহক কমিটি দায়িত্ব থেকেই ইলেকশন করতে পারবেন। সেটাও যদি তারা করেন তাহলে প্রত্যেকটা কাজ তাদেরকে 100% না 110% করতে হবে। সো 110% দিয়ে না করলে আসলে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে। সো এটা তামিম ইকবালের জন্য হিউজ চ্যালেঞ্জ হবে। আপনি বলছিলেন শো শুরুর আগে, আমারও কয়েকজনের সাথে কথা হয়েছে, খেলোয়াড়রা অত্যন্ত খুশি যে তাদের হয়ে কথা বলার জন্য অবশেষে এমন একজন এসেছেন যাদের অনেকের তিনি সাবেক কলিগ। খুব বেশি দিন হয়নি যে তামিম শান্তদের সঙ্গে খেলেছেন, তহিদ হৃদয়দের সঙ্গে খেলেছেন। খেলোয়াড়দের মনোভাবটা আপনি কেমন দেখলেন এই তামিম ইকবাল বিসিবির প্রধান দায়িত্ব নেয়ার পর? এটা আমার মনে হয় আপনার সোশ্যাল সাইটেও দেখেছেন, তাদের একটা অনেকের চাপা উচ্ছ্বাস, অনেকের আসলে প্রকাশ্য উচ্ছ্বাস, বুঝতে পারছেন যে তারা আসলে খুবই খুশি, বেশিরভাগ ক্রিকেটার। কারণ এই সময়ের ক্রিকেটের যে দাবি বা ক্রিকেটারদের দাবি সেটা তামিম ইকবাল খুব ভালোভাবে জানেন, প্লেয়ারদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও, এবং তিনি তো খুব বেশি দিন আগের ক্রিকেটার নন। সো এদিক থেকে ক্রিকেটাররা খুব আশাবাদী এবং তামিম তার দ্বিতীয় মিটিংয়েই এটা কিন্তু বলেছেন যে দেখিয়ে দিয়েছেন আসলে ডোমেস্টিক ক্রিকেটারদের তিনি পারিশ্রমিকটা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। সো এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার, কারণ কি যে এই ব্যাপারগুলো নিয়ে তিনি আগে ভোকাল ছিলেন এবং তিনি যখন দায়িত্বে এসেছেন, সো তিনি তো এটা তার দায়, একটা তাকে তো এটা করতে হবে। এবং পার্সোনালি তার সঙ্গে আমার কথা হচ্ছিল, এটা বাড়ার পর যেটা তিনি আসলে প্রেস কনফারেন্সে বলেন, তারপরে তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বলছেন যে ভাই আমি এটা অ্যাটলিস্ট এটা দেখাতে পারলাম যে বোর্ড প্রেসিডেন্ট চাইলে একটা মিটিংয়েই ক্রিকেটারদের বেতন বা পারিশ্রমিক একটা উল্লেখযোগ্য হারে বাড়ানো যায়। সো এটা আমি দেখিয়ে দিলাম। আমি মনে করি যে আমি থাকি বা না থাকি এটা একটা নজির, কারণ এটা তো আর কমবে না এবং ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটা তিনি করে দেখালেন। কিন্তু এটা মাত্র শুরু, তাই না? সো তার কাছে আরো অনেক এরকম প্রত্যাশা থাকবে, শুধু ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্তই না, দেশের ক্রিকেট অবকাঠামো, যদি তিনি লং টার্ম থাকেন, অবকাঠামো সেগুলোতে তিনি যে প্রশ্নগুলো আগে তুলেছেন, বা এই সময়ের ক্রিকেটের যে দাবি, বা একটা সত্যিকার অর্থে ক্রিকেটের নেশন হতে গেলে আপনার যা দরকার সেগুলো তিনি তো জানেন, সেগুলো তাকে করতে হবে। ক্রিকেটের একটা সংস্কৃতি গড়ে তোলা, যেটা আমরা সবসময় বলি, যেটা কখনোই গড়ে ওঠেনি, সেটা গড়ে তোলার চ্যালেঞ্জটা তার থাকবে। ক্রিকেট সংস্কৃতি মানে তো শুধু ক্রিকেটাররা না, এখানে আপনার পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটি, ইভেন ক্রিকেট দর্শকরাও আছেন, সবকিছুকেই কিন্তু তার গড়ে দেওয়ার সেই চ্যালেঞ্জটা তাকে নিতে হবে। সো তার কাছে প্রত্যাশা আকাশচুম্বী থাকবে। মাত্র শুরুটা তিনি মানে দায়িত্বে যেভাবে আসুক, তার কাজের শুরুটা খুব ভালোভাবে হয়েছে। সো আশা করি যে তিনি পারবেন, না পারলে আসলে খুব হতাশাজনক হবে। রনি, আপনি ঘরোয়া ক্রিকেটের নিয়ে বলছিলেন। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটেরও একজন সেরা তারকা ছিলেন এবং বাংলাদেশ আসলে আন্তর্জাতিক ক্রিকেটে গত ৩-৪ মাসে খুব একটা সুখকর সময় পার করেনি। বিশ্বকাপ খেলতে না যাওয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে সম্পর্ক তিক্ত হয়ে যাওয়া। আবারও আপনার কাছে দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে তামিমের সেই সক্ষমতাটা কি রয়েছে যে এই সম্পর্কগুলো ঠিক করা, এক, আর দুই হচ্ছে আইসিসি এই পরিবর্তনটাকে কিভাবে দেখছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে?
আচ্ছা, দুটোই আমি এক কথায় বলবো পজিটিভ। পজিটিভ এদিক থেকে যে তামিমের সেই সক্ষমতা আছে। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে তার গ্রহণযোগ্যতা আছে। আইসিসিতেও তার যোগাযোগ, গ্রহণযোগ্যতা, সম্পর্ক সবই আছে। আপনার মনে আছে যে কোভিডের সময় তিনি কিন্তু একটা শো করেছিলেন এবং সেখানে কোন মানের তারকারা এসেছিলেন। এবং ওই সময় বিরাট কোহলি, রোহিত শর্মারা কিন্তু মানে জাস্ট তিনি অ্যাপ্রোচ করা মাত্রই তারা চলে এসেছেন। তাদের একেকটা ইন্টারভিউ কিন্তু অনেক মূল্যবান বা তাদের সময়ের অনেক দাম আছে, কিন্তু তারা তারপরে এসেছিলেন। সো তাদের সেই যোগাযোগটা আমি বলছি জাস্ট গ্রহণযোগ্যতাটা তার আছে এবং আইসিসিতে তার আইসিসি দায়িত্বে যারা আগে ছিলেন বা এখন আছেন, ভবিষ্যতে আসতে পারেন, সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে। সো আমি মনে করি যে ইন্ডিয়ান বোর্ড এবং আইসিসি সবার সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্কটা পুনঃস্থাপিত হবে এবং সামনে তো অগাস্টের শেষ দিকে ইন্ডিয়ার আসার কথা, বাংলাদেশের যে সফরটা আসলে গত বছর হওয়ার কথা ছিল তারা আসেনি, ঝুলে আছে এখনো। কিন্তু আমি শিওর যে সেই সফরটি যদি তামিম থাকেন তাহলে সেটা ডেফিনেটলি আবার বাংলাদেশে আসবে ভারত অবশ্যই। সো সেদিক থেকে শঙ্কার কোনো জায়গা নেই। প্লাস আইসিসিতেও আসলে শঙ্কার কোনো জায়গা দেখি না। শঙ্কার জায়গা থাকতো যদি আইসিসি যদি ফিফার মতো হতো, কিন্তু আইসিসি তো আসলে অনেক ক্ষেত্রেই এইসব ব্যাপার হস্তক্ষেপ করে না। যদি করতো তাহলে আসলে এর আগেই যখন ফারুক ভাইদের সময় ঘটনা ঘটলো বা বুলবুল ভাই যেভাবে এলেন সেক্ষেত্রেই হস্তক্ষেপ করতে পারতো, বা ববি ভাইয়ের ঘটনার সময় তারা আসলে সেগুলো খুব বেশি এগুলোতে বদার্ড হন না। আপনি যদি দেখেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে তো মানে কিছুদিন পর আপনি আপনি অনেক সময় ট্র্যাকও রাখতে পারেন না কখন কে আসছে, সরকার পরিবর্তন হয়, বোর্ড প্রেসিডেন্ট বদলে যায়। সো তারা আসলে এসব নিয়ে খুব বেশি বদার্ড না। তাদেরকে আসলে জানাতে হয় যে এই প্রক্রিয়া এইভাবে আমরা করেছি। এক্সট্রিম কোনো কিছু না হলে, দুই একটা জায়গায় শ্রীলঙ্কা একবার হয়েছিল, আবার খুব দ্রুত সেটা আবার তারা নিষিদ্ধ হয়েছিল, আবার খুব দ্রুত তাদেরকে আবার রিইনস্টেট করেছে। সো খুব বেশি শঙ্কার জায়গা আইসিসি থেকেও নাই। এবং মানে আড়ালের কথা যদি বলি, সেখানে আমি বলতে পারি যে অলরেডি গ্রিন সিগন্যাল আসলে এই বোর্ড পেয়ে গেছে আইসিসি থেকেও। তামিম ছাড়াও বোর্ড পরিচালক এসেছেন একগুচ্ছ, নতুন পুরনো সব মিলিয়ে। তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? অনেককে আমরা চিনি যারা খেলার সাথে জড়িত, আপনি চেনেন, দীর্ঘদিন ধরে কাজও করেছেন। কয়েকজন আছেন একদম আনকরা, যাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? সমালোচনার জায়গা আছে, এটা অনেস্টলি বলতে হবে, সমালোচনার জায়গা আছে। বাট শুধু মানে খোলা চোখে আমরা যেটা দেখছি সেটার বাইরেও কিন্তু ব্যাপার আছে, যাদেরকে নিয়ে প্রশ্ন মূলত উঠেছে, যারা মানে অনেস্টলি বলতে বিএনপির বা সরকারি দলের অনেক বলা যায় যে উচ্চপদস্থ নেতাদের সন্তান। তাদের আবার আরেকটা পরিচয় আছে, তারা অলরেডি ক্রিকেট সংগঠক, তারা গত বিসিবির ইলেকশনে তারা কাউন্সিলর ছিলেন। বাট কাউন্সিলর তারা কিভাবে হয়েছেন সেই প্রশ্ন আমরা জানি, যে প্রক্রিয়াটা আমরা জানি। ডেফিনেটলি তারা যদি ওই বাবার সন্তান না হতেন তাহলে হয়তো কাউন্সিলর হতেন না। বাট তারা যেহেতু এখন একটা প্রক্রিয়া ঢুকে গেছেন, সো তারা দাবি করতেই পারেন যে আমরা তো বিসিবির কাউন্সিলর, মানে গত নির্বাচনে আমরা ভোটার ছিলাম, আলটিমেটলি তারা নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন, ভোটার ছিলাম, সো তারা এখানে আসতেই পারেন। একটা জায়গা নিয়ে প্রশ্ন আছে, সরাসরি বলতে রাশনা ইমাম, তিনি একদম আসলে ক্রিকেট সংশ্লিষ্ট সেভাবে ছিলেন না। যদিও তিনি তার নিজস্ব পরিচয় হলে তিনি ব্যারিস্টার, তিনি নিজের নামে প্রতিষ্ঠিত বা পরিচিত। তারপর ক্রিকেটে এসেছেন ডেফিনেটলি তার পারিবারিক পরিচয় বা তার স্বামীর পরিচয়, ববি হাজার যে তিনি স্ত্রী। সো এটা নিয়ে মানে একটু প্রশ্ন তোলার জায়গা অনেস্টলি বলতে গেলে আছে। বাট বাংলাদেশে তো আসলে এরকমই হয়ে আসছে, যখন রাজনৈতিক সরকার আসে, রাজনৈতিক বোর্ডই থাকে। এই জন্যই আমি অন্তর্বর্তী সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের প্রতি হতাশা বা বলতে পারেন যে একটা চাপা ক্ষোভও আছে, যে তাদের সুযোগ ছিল আসলে এই দেশের ক্রিকেট সংস্কৃতি বা এই যে কালচারটা, এই যে রাজনৈতিক বোর্ড আসে, এটা চেঞ্জ করে দেওয়ার। কিন্তু সে সময় আসলে এই হস্তক্ষেপ, প্রভাব বিস্তার, বাজে নির্বাচন আরো বেশি হয়েছে। সো কি আর বলবো, আদর্শ নয়, কিন্তু এটাই হলো এই দেশের বাস্তবতা। এই বোর্ডে কিন্তু অনেকে আছেন যারা মানে সত্যিকারের ক্রিকেট সংগঠক। সালমান ইস্পাহানি আছেন, যিনি আসলে দেশের ক্রিকেটে তার অবদান হয়তো অনেকেই জানেন না, কিন্তু হিউজ। যখন বাংলাদেশের ক্রিকেটে আসলে স্পন্সর খুঁজে পেত না, বাংলাদেশের ক্রিকেট আসলে মানে অনেক নিচের দিকে ছিল, তখন থেকে তারা স্পন্সর করে আসছেন, ক্রিকেটের টাকা ঢেলে আসছেন আমি বলবো, কারণ দিনের পর দিন তারা ডোমেস্টিক ক্রিকেটে টাকা ঢেলেছেন বা স্কুল ক্রিকেটে টাকা ঢেলেছেন। সো তারা সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক। এখানে তো ফর্মার ক্যাপ্টেন মিনহাজুল আবেদিন নান্নু ভাই আছেন, আতার আলী খান আছেন ফর্মার ক্রিকেটার, এখানে ফাহিম সিনহা, যদিও তার বাবারও বিএনপির কানেকশন আছে, কিন্তু তিনি তো পাপন ভাইয়ের বোর্ডেও 2 দফায় ছিলেন, পাপন ভাইয়ের বোর্ডেও ছিলেন, এবং তাদেরও আসলে দেশের ক্রিকেটে অনেক অবদান, মানে অনেকদিন ধরেই তারা সংগঠক। তানজিল চৌধুরী আছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, তিনিও পাপন ভাইয়ের বোর্ডে ছিলেন, এবং তিনি সত্যিকার অর্থেই ক্রিকেট সংগঠক। কারণ তার প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক এই স্কুল ক্রিকেটে গত 11 বছর ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে। স্কুল ক্রিকেট কিন্তু খুব নন গ্ল্যামারাস একটা জিনিস, আমরা অনেকে খবরও জানি না স্কুল ক্রিকেট কিভাবে হচ্ছে না হচ্ছে, এরকম যারা ক্রিকেট ফলোয়ার, কিন্তু তারা সেখানে টাকাটা ইনভেস্ট করে আসছেন। তারা আসলে এখান থেকে কোনো প্রাপ্তি হিসেবে প্রচার তাদের তো নাই। সো তারা ক্রিকেট সংগঠক। সো এই ভালো লোকগুলো আছে, বাট আপনি যেটা বললেন যাদেরকে নিয়ে প্রশ্ন তোলা, সেখানে প্রশ্ন তোলার জায়গাও আছে। মানে আমরা অনেকক্ষণ ধরে মাঠের বাইরের জিনিসপত্র নিয়ে আলাপ করছিলাম। সামনে একটা সিরিজ আছে, নিউজিল্যান্ড সিরিজ,
শোনা যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও শুরু হতে যাচ্ছে। ক্রিকেটের যাত্রাটা কেমন হবে? এতগুলো আহ, বলা যায় যে রদবদল শোয়ে ক্রিকেটাররা মাঠে ফিরবেন, এই প্রত্যাশাটা কেমন আপনার কাছে? ডেফিনেটলি তাদের মনোযোগ তো আসলে একটু নড়ে গেছে, এটা মানে অস্বীকার করে লাভ নেই বা এটা এড়িয়ে গিয়েও লাভ নেই। ডেফিনেটলি তাদের মনোযোগ নড়ে গেছে, যদিও তাদের প্রিপারেশনটা চলছে। তাদের বেশ কিছুদিন ধরেই ফিটনেস ক্যাম্প ছিল, খুব রিগোরাস একটা ফিটনেস ক্যাম্প এবার হয়েছে আমরা দেখলাম। তারপরে স্কিল ক্যাম্প শুরু হয়েছে। বাট ডেফিনেটলি মানে আপনার সাইকোলজিক্যালি তারা তো আসলে দেশের মাঠের বাইরে যা হচ্ছে সেখানে ইনভলভ ছিলেন। আশা করি যে এখন স্ট্যাবিলিটি আসবে। মাত্র এই কয়েকদিন পরে আগামী সোমবার চলে আসবে নিউজিল্যান্ড টিম। তারপরে আসলে এখন থেকে আলটিমেটলি আমি আশা করি যে মানে মাঠের বাইরের ব্যাপারগুলো আড়ালে চলে যাবে, মাঠের ক্রিকেটটা ফোকাসড হবে এবং সামনে বাংলাদেশে আসলে টানা খেলা আছে। এরপরে আগামী মাসে পাকিস্তানের সাথে সামনে মে মাসে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ আছে। অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে, বাংলাদেশের পরে অস্ট্রেলিয়াতে যাবে, আবার অগাস্টে ইন্ডিয়া আসবে বাংলাদেশে, বাংলাদেশ সাউথ আফ্রিকায় যাবে, জিম্বাবুয়ে ট্যুর আছে। সো হিউজ খেলা। সো আশা করি যে মাঠের বাইরের যে টার্মোয়াল সিচুয়েশনটা, এটা স্ট্যাবিলিটিটা আসবে, এখানে সেটেল হবে এবং মাঠের ক্রিকেটটা আবার মুখ্য হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের কিন্তু আগ্রহ আছে। আপনি যদি দেখেন যে সোশ্যাল সাইটে অনেক সময় আমরা দেখি যে ক্রিকেট বয়কট করলাম, ক্রিকেটার দেখি না, ক্রিকেট নিয়ে ভাবি না। কিন্তু যখন এই ক্রিকেট রিলেটেড নিউজ হয়, আপনি দেখবেন যে উইদিন দ্য ফ্ল্যাশ এগুলো খুব টপ রিডে চলে আসছে। আমাদের সাইটের কথা যদি চিন্তা করেন, আপনি দেখেন ক্রিকেট রিলেটেড এইসব নিউজগুলো কিন্তু টপ 5-2-তে চলে আসছে, 3-4টা করে থাকে। অন্যান্য সাইডেও তাই। সো দেশের মানুষের আগ্রহ আছে ক্রিকেট নিয়ে। সো সেই আগ্রহের জায়গাটা হলো মানে এখন অন্যান্য কিছু সেগুলো রাজত্ব করছে, সেই রাজত্বটাকে সরিয়ে দিয়ে ক্রিকেটটাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেটা ক্রিকেটাররাই পারে, মাঠের ক্রিকেটে যদি আসলে তারা ভালো পারফর্ম করে এবং যারা সংগঠক আছেন, তামিম ইকবাল তো এখন সংগঠক, তারা যদি মাঠের বাইরে স্ট্যাবিলিটি ধরে রাখতে পারেন। রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজকের অফ দ্য ফিল্ডে এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BD News 24.com-এ।